হ্যালো, এটা আমার সেকেন্ড চায়না ব্লগ। তো আমি যেই জায়গাটায় ছিলাম, যেই এরিয়াটায় ছিলাম সেটা একটা কলোনি টাইপের এরিয়া ছিল। আপনারা চাইলে আমি আমার trip.com থেকে যেখান থেকে আমি হোস্টেলটা নিয়েছি আমি সেটা দিয়ে দিব। তো এই হোস্টেলটা মোটামুটি মোটামুটি বলবো যে খুব ভালো ছিল তা না। আমি হোস্টেলটা সম্পর্কে আসলে খারাপ রিভিউ দিয়ে এসেছি। বিকজ এখানে টুথপেস্ট, টুথব্রাশ এগুলো কিচ্ছু, ইভেন একটা নর্মাল টিস্যু পেপারও দেয়নি ওরা। সব কিছুই আপনাকে কিনতে হবে। তো লাকিলি আমি সব কিছুই নিজে নিয়ে গেছিলাম সাথে, এটা আমি সবসময় নেই। তো এখানে দেখতেছেন আমি এখন যাব টেম্পল অফ হেভেনে। আমার তো অলরেডি 3টা থেকে 4টার মতো বাজে। তো টেম্পল অফ হেভেনে যাওয়ার আমার এমনিতেই অনেক আগে থেকে প্ল্যান ছিল। আমার ইচ্ছা ছিল টেম্পল অফ হেভেন থেকে আমি টিয়ানমেন স্কোয়ার যাব। তো এর আগে আমি আসলে ক্ষুধার্ত ছিলাম, প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম। এর আগে দেখেছিলাম আমি তেমন কিছু খেতে পারিনি। এখানে এসেও আমি কয়েকটা স্যান্ডউইচ খুঁজতেছিলাম, বা এমন কিছু খাওয়া যায় কিনা দেখতেছিলাম, বা টুনা স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ, যেটাই হোক। আমি আসলে এখানে কোনো কিছুই পাচ্ছিলাম না খেতে। টুনা স্যান্ডউইচও পাইনি, এমনিতে থাকে সব সময়, কিন্তু আমার ব্যাড লাক যে আমি সেদিন পাইনি। তো আমার আসলে কিছু খাওয়া হয়নি। এরপরে আমি দেখতেছিলাম যে টেম্পল অফ হেভেনে আমি যাব কিভাবে। তো দেখলাম যে অনেকগুলা মেট্রো পার হয়ে আমাকে যেতে হবে। তো আমি একটু ভয় পাচ্ছিলাম যে গেট তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, আমি কিছু দেখতে পারবো না। এমনিতে ওখানে একটা পার্ক আছে, পার্কটা নাকি অনেক সুন্দর। তো আমি এর জন্য আর রিস্ক নেই। আমি এই যে আমার ডিডি নেই, এবং ডিডি দেখেন কাছাকাছি চলে আসতেছে। খুবই সুন্দর একটা অ্যাপ, খুবই কনভিনিয়েন্ট। আপনাকে কোনো এক্সট্রা হ্যাসেল নিতে হবে না, ওদের সাথে কথা বলার কিছু নেই। আপনি গাড়িতে ওঠার সাথে সাথে ওরা মিটার অন করে দিবে, এবং গাড়ি থেকে নামার সাথে সাথে আপনার কাছ থেকে টাকা অলরেডি এমনিতেই উইচ্যাট দিয়ে পে হয়ে যাবে। সো এটা নিয়ে আসলে চিন্তার কিছু নেই। অ্যান্ড এখান থেকে যেতে যেতে আমার মনে হয় 36 RMBর মতো লেগেছে আমার হোস্টেল থেকে ওই টেম্পল অফ হেভেনে যাওয়ার জন্য। টেম্পল অফ হেভেনে নেমে আসলে আমি একটু ভুলভাল রাস্তা দেখতেছিলাম। এর আগে বলে রাখি, আমার এই ব্লগটা একটু বড় হবে। আমি অনেক কষ্ট করেও আসলে ব্লগটা ছোট করতে পারিনি, বিকজ এখানে 2 দিনের ব্লগ একসাথে আছে, এবং এর মধ্যে আছে টেম্পল অফ হেভেন। আমি রাতেবেলা একটু ঘোরাঘুরি করেছি, এছাড়া কিছু ফেস্টে গিয়েছি। টিয়ানমেন স্কোয়ারে যেতে পারিনি, তাহলে তো ব্লগটা আরও বেশি বড় হতো। এবং সামার প্যালেস আছে এবং গ্রেট ওয়ালও আছে। সো যেটা বলতেছিলাম, টেম্পল অফ হেভেনের পথে যাওয়ার সময় আমি একটু ভুল রাস্তায় চলে গেছিলাম। আমাকে ডিডি যেখানে নামাই দিয়েছিল, তো সেখান থেকে আমি ইস্ট গেটে নামি। এটা ছিল ইস্ট গেট। এই যে এখন আমি আসলে ভুল রাস্তায় যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি বুঝতেছিও না আসলে। আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, এবং আমার খুবই পানি পিপাসা পেয়েছে। আমি কিছু একটা খেতে চাচ্ছিলাম, কিন্তু আমি কেন যেন কিছুই মন মতো খুঁজে পাচ্ছিলাম না। ইভেন ফল হলেও আমার জন্য মনে হচ্ছিল যে ভালো হবে, কিন্তু আমি সেটাও আসলে পাচ্ছিলাম না। এরপরে আমি চলে যাই ইস্ট গেট খুঁজে খুঁজে, এরপর বের করি। তো ইস্ট গেটে যে আমি যেটা দেখি, আপনি আগের থেকে trip.com থেকে টিকিট কেটে যেতে পারেন, কিন্তু আমি যখন ChatGPT-কে জিজ্ঞেস করছিলাম যে আমার আগে থেকে টিকিট কাটতে হবে কি না, আমি টিকিট পাবো কি না, ও বলতেছিল যে ওখানে গেলেই নাকি টিকিট পাওয়া যায়। সো আমি আর এত আগের থেকে টিকিট কাটিনি। আমার কাছে যেহেতু টাকা ছিল, আমার ওই টাকাটাও আসলে খরচ করতে হবে। তো আমি যে এর পরে টিকিট কাটি, এই টিকিটের একটা ব্যাপার কি, আপনি মনে হয় 35 RMB লাগে এই পার্কটাতে ঢুকতে। এখানে কিন্তু একটা পার্ক আছে, এবং এই ভিতরের একদম মিডল পয়েন্টে টেম্পল অফ হেভেন আছে। টেম্পল অফ হেভেনে ঢুকতে কিন্তু আপনাকে আরও 20 RMBর টিকিট কাটা লাগবে, 55 to 60 RMB আপনাকে বোথ জিনিসটা দেখতে আপনার কিন্তু এখানে খরচ হবে। এবং পার্কটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে আমি এখন ইস্ট গেট দিয়ে ঢুকতেছি। এখানে 4টা গেট আছে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, 4টা গেট দিয়ে আপনি ঢুকতে পারেন। ইস্ট গেটটা ট্রাভেল ফ্রেন্ডলি, আমি যেটুকু জেনে গিয়েছিলাম, এর জন্য আমি ইস্ট গেট ব্যবহার করেছি, ইস্ট গেট দিয়ে ঢুকেছি। এবং খুব সুন্দর জায়গাটা ছিল, খুবই সুদিং ছিল। এই যে একটা পার্ক দেখতে পাচ্ছেন, এখানে আমি
দেখতেছিলাম যে সবাই টিকটক করতেছে, যারা ওখানে আসলে টিকটকটা তো আসলে চায়না থেকে এসছে, এবং ওরা অনেক বেশি, আমি যেটা দেখছি রাত্রেবেলা হোক দিনের বেলা হোক এখানে হোক সেখানে হোক অনেক বেশি টিকটক করে। ওদের টিনেজাররা বা বড়রাও আমি দেখেছি যে ওরা অনেক বেশি টিকটক অ্যাডিক্ট বলতে পারেন। এরপর এই দিক দিয়ে ঢুকে আমি আবার পানি খুঁজতেছিলাম। ভিতরে আপনি ভেন্ডিং মেশিন পেয়ে যাবেন, কিন্তু ভেন্ডিং মেশিনে না খাওয়াটাই বেটার, বিকজ আমার উইচ্যাট বা আলিপে কোনোটাই ভেন্ডিং মেশিনে নিচ্ছিল না, কেন আমি নিজেও জানি না, টাকা দিয়েও পে করতে পারছিলাম না। ওই যে ওখানে দেখতে পারতেছেন মানুষ টিকটক করছে। এরপর ভেন্ডিং মেশিনের আরেকটা ব্যাপার হচ্ছে, ভেন্ডিং মেশিন থেকে নিলে কিন্তু ভিতর থেকে অবশ্যই আপনাকে দাম বেশি দিয়ে নিতে হবে। তো আমি ট্রাই করার পরও যেহেতু হয়নি, আমি অনেক পিপাসার্থ ছিলাম, কিন্তু তাও পাইনি, তাই আর কিছু বলিনি বা ওখানে ধৈর্য ধরছিলাম। এখানে দেখেন আরেকটা টিকিট ছিল, কিন্তু আমি তারপর এখান থেকে আবার টিকিট কেটেছি ভিতরে যাওয়ার জন্য, টেম্পল অফ হেভেনে যাওয়ার জন্য। আপনি চাইলে পুরো টিকিটটাই বাইরে থেকে কেটে আসতে পারবেন। আমি যেহেতু বুঝি নাই, তাই আমাকে আলাদা আলাদা টিকিট কাটা লেগেছে। এরপরে ভিতরে যে আমার খুব 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 ভালো লাগে। আমি আগের থেকে টেম্পল অফ হেভেন নিয়ে দেখে গিয়েছিলাম বা জেনে গিয়েছিলাম টেম্পল অফ হেভেনটা কি বা কীরকম। সো এখানে যে আমার অনুভূতি আরও অনেক ভালো হয়ে যায়, আমার মুড অনেক বেশি ভালো হয়ে যায় এখানে যাওয়ার পর। টেম্পলটা এত বেশি সুন্দর এবং কালারফুল যে কারো ভালো লাগবে। কিন্তু এখানে আমার একটাই সমস্যা ছিল যে আমি ছবি তুলতে পারতেছিলাম না। আমি সবাইকে রিকোয়েস্ট করছিলাম যে একটু ছবি তুলে দেন, একটু ছবি তুলে দেন। ব্যাপারটা কি, আপনি যখন আপনার সাথে কেউ থাকবে, আপনার যেভাবে কেয়ার করে ছবি তুলে দিবে, কেউ যখন থাকবে না বা কাউকে যখন রিকোয়েস্ট করবেন, সে হয়তো এরকম ভালো ছবি তুলতে পারে না, সে ফোকাসটা এরকম করছে না। তো বেশিরভাগই আমার ছবি আসলে ওই রকম ভালো আসে নাই। যে 4-5টা ছবি ভালো এসেছে সেগুলো আবার বেশি ভালো এসেছে। তো আমি এখানের ভিতরে যাই, এখানে আমি কিছু হিস্ট্রি বলি টেম্পল অফ হেভেন নিয়ে, আমি আগে থেকেই জেনে গিয়েছিলাম। তো এই যে ভিতরে যে কাঠের জায়গাটা আছে, ভিতরে একটা কাঠের মূর্তি আছে, এগুলো পরে রেনোভেট করা হয়েছে বাইরের যে জায়গাটা, কিন্তু ভেতরে যে কাঠের মূর্তিটা, এটা এখান থেকে দেখা যাচ্ছে না। কাঠের মূর্তিটা কিন্তু সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি, এটা কিন্তু একটা পেরেকও ব্যবহার করা হয়নি। আমি ভেবেছিলাম পুরো জায়গাটা হয়তো পেরেক ব্যবহার করা হয়। এখন আমি এই যে এখানে একটু কথা বলবো, আপনারা শুনতে পারবেন যে ওই ইনস্ট্যান্ট টাইমে আমি কি বলেছিলাম। একা ঘুরতে আসার সবচেয়ে খারাপ দিক হলো আসলে কেউ থাকে না ছবি তুলে দেওয়া, তো নিজের ছবি নিজেকে তুলতে হয়। কাউকে বলা যায় যে একটু ছবি তুলে দেয়। প্রবলেম হচ্ছে কেউ এখানে ভাষা বুঝে না, তাই ছবি তুলতে বলার মতো আসলে কাউকে পাওয়া যায় না। তো এটা হলো সেই টেম্পল অফ হেভেন। এটা মিং ডাইনেস্টিতে এম্পায়ার ইয়ঙ্গল বানিয়েছিল, যিনি ফরবিডেন সিটিও বানিয়েছিলেন। এটা 1406 থেকে ওনার রাজত্ব ছিল আর কি। আর এই টেম্পল অফ হেভেন নিয়ে কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই টেম্পল অফ হেভেন বলা হয় যে সম্রাটদের সাথে স্বর্গের একটা যোগাযোগের স্থান এই টেম্পল অফ হেভেন। এর মাধ্যমে কি হতো, এখানে এসে রাজারা অনেক বেশি প্রেয়ার করতো তাদের গডের কাছে। প্রেয়ার করলে তখনকার ধারণা ছিল যে রাজারা যদি প্রে না করে বা প্রার্থনা না করে, তাহলে ফসল ভালো হবে না। আর এর জন্য এই টেম্পলটা তৈরি করা হয় যাতে ফসল ভালো হয়। এবং যখন রাজা আসতো এখানে প্রার্থনা করতে, তখন এখানকার যে জনতা ছিল, তখনকার যে প্রজারা ছিল, সবাই দাঁড়ায় থাকতো এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজার প্রার্থনার জন্য অপেক্ষা করত। এবং আরও একটা মজার ব্যাপার হচ্ছে, এই যে টেম্পল অফ হেভেনের এই বিল্ডিংটা দেখছেন, এটা কিন্তু সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি। এবং এই কাঠ দিয়ে তৈরি, এখানে একটা পেরেকও কিন্তু ব্যবহার করা হয়নি। তাহলে বুঝছেন তখনকার থেকে এই চাইনিজরা কত বেশি ইনভেন্টরি, কত বেশি আর্কিটেকচারালি ওনারা কত বেশি ভালো বলতে পারেন। এখন তো দেখাই যায়। আরও একটা জিনিস শুনছি, এখানে নাকি ইকো ওয়াল আছে। এখন কোনটা ইকো ওয়াল আমি জানি না, কিন্তু এই ইকো ওয়াল থেকে নাকি এক পাশে কথা বললে আরেক পাশে শোনা যেত। তখনকার যুগে এরকম 1400 সালে চাইনিজরা এরকম জিনিস বানিয়ে রাখছে।
স্বাভাবিক, তারা এত উন্নত হবে এটাই স্বাভাবিক। আমি আবার যে দেখলাম এটা কিন্তু নিচের বেসটা যেটা আছে, বেসটা কিন্তু এটা কাঠ না, মানে এটা কিন্তু আমি দেখলাম হয়তো রেনোভেশন করছে, আমি জানি না, এটা কাঠ না সম্পূর্ণ। Oh, pichi. এই যে সাদা পাথরের জিনিসটা দেখতেছেন, এবং এটা সম্পূর্ণটা কিন্তু এই টেম্পল অফ হেভেনকে ঘিরে রাখছে। এইটাকে বলা হয় সার্কেল অফ মাউন্ট অল্টার। এর পিছনে একটা ব্যাপার আছে, এটা হচ্ছে ওপেন এয়ার, তার মানে হচ্ছে ছাদবিহীন গোলাকার সাদা মার্বেলের একটা প্ল্যাটফর্ম, এবং এরও কিছু তাৎপর্য আছে। কিন্তু এটা হচ্ছে কি, এটা একদম পারফেক্টলি সার্কুলার করে তৈরি করা হয়েছে, এবং সে 1400 খ্রিস্টাব্দে এত সুন্দর পারফেক্ট সার্কেল করে তৈরি করা কিন্তু খুব ইজি ব্যাপার ছিল না। আরেকটা ব্যাপার কি, এই যে এই সার্কেল চাইনিজদের জন্য, মানে ওনাদের মতে সার্কেল মানে হচ্ছে হেভেন, যে কোনো সার্কেল জিনিস হচ্ছে গিয়ে ওরা হেভেন ভাবত। আর পুরো স্ট্রাকচারে এই যে এই সব কিছুতেই 9 নাম্বার ইউজ করা হয়েছে। এই যে এই সব কিছুতেই নাকি, আমি তো ওদের নাম্বারটা বুঝি না, কিন্তু এই সার্কেলের সব কিছুতে নাকি 9 নাম্বার ইউজ করা হয়েছে। এটা নাকি একটা স্যাক্রেড নাম্বার ওদের কাছে, 9 নাম্বার 9টা হচ্ছে ওদের কাছে স্যাক্রেড নাম্বার। এটাকে হেভেনলি সেন্টার স্টোনও বলা হয়, এবং এটা পুরোটা জায়গা জুড়েই টেম্পল অফ হেভেনকে ঘিরে রাখা হয়েছে। টেম্পল অফ হেভেন থেকে বের হয়ে আমি দেখি যে এখানে একটা ফেস্ট চলতেছে, এটা ওদেরই লোকাল একটা ফেস্ট, এবং এখানে ফুড ছিল অ্যান্ড ওরা কালচারাল শো করছিল। তো ফুড দেখে আমি তো তাড়াই গেছি যে এখানে খাওয়ার কি আছে, আমার খেতেই হবে, আমি কিছু খাই নাই সকাল থেকে। অ্যান্ড দেখলাম যে ওরা বিভিন্ন ধরনের খাবার আছে, কিন্তু আমি আসলে খুঁজতেছিলাম যে এখানে আসলে ডিম জাতীয় খাবার বা একটু মানে পর্ক বা মাংস জাতীয় খাবার অ্যাভয়েড করা যায় এরকম কিছু। তো ওদের এখানে নাচ গান হচ্ছিল, এই জিনিসগুলো আমি ওখানে অনেকক্ষণ বসে বসে দেখেছি। এটা আমার প্ল্যানে ছিল না, এটা আমার আল্লাহর রহমতে বলতে পারেন যে আমার এটা প্লাস পয়েন্ট যে আমি ওদের একটা ফেস্ট এরকম দেখে আসতে পারছি, বা মেলা যেরকম হয় আর কি, বিভিন্ন টাইপের আমাদেরও যেরকম এক্সিবিশনগুলো হয় মেলাতে, বা ঈদের আগ দিয়ে যেরকম স্টল বসে বসে মেলা হয়, আমি ওই জিনিসটাই ওদেরও হয় ওটা দেখে আসতে পারছি। এবং ওরা অনেক বেশি সবাই, আমি যেখানে গিয়েছি দেখেছি যে সন্ধ্যার পরে সবাই বাইরে বসে খায়, বা খাওয়া দাওয়ার প্রতি ওরা কখনো যে এটা খাবো না ওটা করবো না, ওরা সব সময় এই খাওয়া দাওয়া বা আনন্দ করা নিয়ে সব সময়। আমি মানে যেটা বেশি দেখলাম যে ওদের ওখানে ফরেনার এর থেকে বেশি ওরা নিজেরা নিজেদের দেশটাকে ঘুরে অনেক বেশি দেখলাম, যে ফরেনার বেশি না, ওরা নিজেরাই এত বেশি, আসলে ওদের দেশটা এত বড় যে ওদের আসলে বাইরে যাওয়ার আগে নিজের দেশটা দেখেই আসলে শেষ করা যাবে না, এত কিছু আছে। তাই দেখা যায় যে আমার হোস্টেলেও আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়েছিল, ও আরেক সিটি থেকে আসছে, এবং ও বলছিল যে বেইজিংয়ে আমি 4-5 দিন আছি, দেখতে আসছি, একা ঘুরতে আসছি। ওর সাথে আমার খুব ভালো কানেকশন হয়ে গেছিলো। তো ওরা আসলে নিজেরা নিজেদের দেশেই ঘুরে, নিজেদের টাকাটা নিজেদের মধ্যেই রাখে, অ্যান্ড এই দিক দিয়ে ওরা অনেক বেশি দেশপ্রেমী আমি বলবো আমাদের থেকে। অ্যান্ড সত্যি কথা বলতে ওরা ট্যাক্সের টাকা দিয়ে এত সুন্দর সুন্দর জায়গায় কাজে লাগায়, এটা আসলে ওদের গভর্নমেন্টের প্রতি আমি বলবো যে ওদের গভর্নমেন্ট থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, এবং শিখতে আসলে আমি মনে করি কার কাছ থেকে শিখবো, আমার শত্রু বা এমন কিছু থাকা উচিত না। আপনার শত্রুর একটা জিনিস কিন্তু অনেক বেশি ভালো হতে পারে, এবং আপনি সেটা নিতে পারেন, আমি মনে করি আর কি। তো এখানে আমি ফুড দেখতেছিলাম, একটা স্টলে অনেক বেশি জ্যাম লেগেছিল, ওই স্টলে আমি গিয়েছিলাম।
অ্যান্ড ওই স্টলে দেখতেছিলাম যে ডিম, আমরা কি খাই, মোগলাই খাই না, ওদের স্টাইলের একটা মোগলাই টাইপের খাবার, আমি ওইটা অর্ডার করি এবং অর্ডার করে রেখে আমি যাই, বিকজ অনেক বেশি ওখানে জ্যাম হয়ে গেছিলো, সবাই নিচ্ছিল এই খাবারটা। তো আমি ওইটা অর্ডার করে এসে তারপরে একবার ঘুরে একটা পানি কিনে তারপরে আমি আবার ওখানে ফেরত যাই যে না আমার একটু খেতে হবে। তো ওখানে ফেরত যাওয়ার পরে ওই খাবারটা আমি দেখাবো, ওটার মনে হয় 18 RMB লেগেছিল আমার ওই খাবারটা, কিন্তু খুবই ফুলফিলিং খাবার ছিল, আমাকে বলতে হবে খুবই ফুলফিলিং খাবার ছিল। এছাড়া আপনি ডিজার্ট এখানে ছিল, এখানে বিভিন্ন ধরনের ক্রোকারিস এবং জুয়েলারিস ছিল, এবং স্কিন কেয়ারের একটা দোকান ছিল, আর বেশি দেখিনি। বাট চাইনিজ যে ডেজার্টগুলো ছিল খুবই মজা ছিল, চাইনিজ ডেজার্টগুলো, এগুলো তো হালালি হয়, এগুলো আপনি মানে দেখে আমি মনে করি যে এগুলো খাওয়া যায়। এবং আমি এত বেশি ডেজার্ট খেয়েছি যে আমার ওজন 2 কেজি বেড়ে গেছে এই চায়না ট্যুরের পরে, বিকজ আমার ওই যে ডেজার্ট খেয়েই থাকা লাগছিল, হয় ডেজার্ট নইলে বাবল টি অথবা কফি, তো এগুলো খেয়ে আমাকে আসলে এখানে সারভাইভ করা লাগতেছিল। সো আমার ওর জন্য আসলে অনেক বেড়ে গেছিলো। তো এই জিনিসটা আমি খাই, এই মহিলাটা যেটা তৈরি করছে এটা অনেক বেশি অস্থির ছিল, মজা ছিল। অ্যান্ড আমাকে যদি বলা হয় আপনি আবার খাবেন কিনা এই জিনিসটা, আমি বলবো হ্যাঁ আমি আবার খাবো। তো আমি এটা দেখতে দেখতে আরেকটা কিছু কথা বলি আপনাদেরকে টিয়ানমেন স্কোয়ার নিয়ে। আমি আসলে যেতে চাচ্ছিলাম টিয়ানমেন স্কোয়ারে, কিন্তু টিয়ানমেন স্কোয়ার সম্পর্কে আমি একটা জিনিস জানতাম না, আপনাকে আগের থেকে রিজার্ভেশন করে যেতে হবে। trip.com থেকে আপনাকে আগের থেকে রিজার্ভ করে আপনার জন্য স্লট রেখে তারপর টিয়ানমেন স্কোয়ারে ঢুকতে হবে, এছাড়া আপনি ঢুকতে পারবেন না। আমি ভেবেছিলাম আমি যেহেতু আরেকদিন আছি, সো আমি আরেকদিন পরের দিন রিজার্ভ করব, বিকজ আমি অনেক হ্যাসেল পার হয়ে এসব পার হয়ে আমি টিয়ানমেন স্কোয়ারে যাই। কিন্তু যাওয়ার পর খুবই দুঃখের ব্যাপার যে ওরা আমাকে বলে, ওখানে পুলিশ ছিল, পুলিশ আমাকে বলে যে আপনার রিজার্ভেশন লাগবে, আপনি আজকে যেতে পারবেন না, আপনি রিজার্ভেশন নিয়ে আসেন। তো আমি তো ওইখানে দাঁড়িয়ে রিজার্ভ করার চেষ্টা করি, কিন্তু ওখানে দেখায় যে না, রিজার্ভেশন অল ডান, হবে না। ইভেন আমি আগামীকালকের জন্য রিজার্ভ করার চেষ্টা করি, ওখানে আগামী 3 দিনের কোনো স্লট খালি ছিল না। সো ব্যাড লাক আমার, আমি টিয়ানমেন স্কোয়ারটা দেখে আসতে পারিনি। এবং এখানে আরেকটা জিনিস দেখার ছিল, সেটা হচ্ছে ফরবিডেন সিটি। আমি ফরবিডেন সিটিও দেখে আসতে পারিনি, বিকজ আমার কাছে টাইম ছিল না। যদি এমন হতো যে আমি একদিন আগে ল্যান্ড করতেছি, মানে আমার টিকিটটা যদি ক্যান্সেল না হতো, তাহলে আমি হয়তো বা ফরবিডেন সিটিটা দেখে আসতে পারতাম। যাই হোক, বেটার লাক নেক্সট টাইম, ইনশাল্লাহ নেক্সট টাইম যাব। তো এই ছিল আমার টিয়ানমেন স্কোয়ার যে না যেতে পারার এই দুঃখের কাহিনী, বিকজ আমি অনেক 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 হেঁটেছি সেই দিন। আমি বিশ্বাস করি আমি 20,000 স্টেপ হেঁটেছি শুধু টিয়ানমেন স্কোয়ারে কোনোভাবে ঢোকার জন্য, কিন্তু আমি আসলে পারিনি। আমার আগে থেকে একটু রিসার্চ করে যাওয়া দরকার ছিল। আপনারা যারা যাবেন অবশ্যই আগে থেকে রিজার্ভ করে যাবেন। এবং এই যে দেখলেন ডিম আর একটু সস দেয় ওরা এই ফুডটাতে, একদমই আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে কি আমাদের আমাদের মোগলাইটা একটু কি বলবো ভারী হয়, ওদেরটা একটু পাতলা, এবং আমাদের মোগলাই এরকম স্যালাড দেওয়া থাকে না, ওদের মোগলাইয়ে থাকে আর কি একটু ভেজিস বেশি থাকে। তো সেই দিন আমার পিকিং ডাক, আরেকটা হচ্ছে পিকিং ডাক, বেইজিং পিকিং ডাক বা রোস্টেড ডাক যেটা আছে সেটা কিন্তু খুবই ফেমাস। হ্যাঁ, এটা আপনারা খেতে পারেন। আমি পিকিং চেম্বার একটা দোকান আছে, আপনি সেই পিকিং চেম্বারে যেয়ে খাওয়া দাওয়া করতে পারেন। আর কিন্তু আমি কোনো সিট পাইনি, আমি অনেক ট্রাই করেছি সেখানে যে যাওয়ার, বা টিয়ানমেন স্কোয়ার থেকে আমি ওদের যে স্ট্রিটটা আছে, আমি স্ট্রিটটার নাম ভুলে গেছি, ওয়াংজিফু স্ট্রিট নাকি কি যেন স্ট্রিট ছিল, সেই স্ট্রিটে আমি রাতে চলে যাই টিয়ানমেন স্কোয়ারে। যেহেতু আমি যেতে পারিনি, এখানে সেই ভিডিওগুলো নাই, বিকজ আমার এখানে চার্জ শেষ হয়ে গেছিলো। এই যে টিয়ানমেন স্কোয়ার দেখা যাচ্ছে, এখান থেকে আমাকে ফেরত আসতে হয় আসলে। তো ওই স্ট্রিটে আমার কাছে ভিডিওগুলো নাই, কিন্তু ওই স্ট্রিটে এই পিকিং চেম্বারটা আছে, কিন্তু অনেক ভিড় থাকার কারণে আমি যেতে পারিনি। পরের দিন ভোরে উঠে আমি অনেক দৌড়ে
আমি একটা ক্লুক থেকে সামার প্যালেস এবং আমাদের যে গ্রেট ওয়াল সেটা দেখার জন্য আমি বুক করেছিলাম। $11 লেগেছিল। এখানে কোনো কেবল কার ছিল না, সামার প্যালেসের এন্ট্রি ছিল কিন্তু বোট রাইড ছিল না, এগুলোর জন্য আমাকে আলাদা পেমেন্ট করা লেগেছে। সো আমি খুব ভোরে উঠি, কোনো ডিডি পাইনি, অনেক বৃষ্টি ছিল, কোনো ডিডি পাইনি এবং এটা আমার মাথায় আইডিয়াও ছিল না যে আমি কোনো ডিডি পাবো না। আমার হোস্টেল থেকে যে মেট্রো স্টেশন অনেক বেশি দূরে ছিল, কিন্তু আমাকে 7টার সময় এখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। আমি 5:30টায় রওনা দিয়েও আমি সেখানে থাকতে পারিনি। বাট আল্লাহর রহমতে আমি কোনো মতে পরের যে সেশনটা ছিল, পরের যে ক্লুকের ট্যুরটা ছিল ওইটা ধরতে পেরেছিলাম। তো পরের ক্লুকের ট্যুরে আমি 140 RMB দেওয়া লেগেছে আমাকে, 140 RMB দিয়ে যাতে আমি কেবল কার আর ওখানে যে মিনি বাসটা, শাটল বাস, সেটা যেন পাই সেজন্য। সো আমি অনেক বেশি বৃষ্টি ছিল, আমার মুড অনেক অফ ছিল এই বৃষ্টি নিয়ে, বিকজ আমি গ্রেট ওয়াল নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আমি গ্রেট ওয়াল দেখব। গ্রেট ওয়াল নিয়ে আমার একটা ছোট কাহিনীও আছে। যদি বলেন যে আমার যে এত ঘোরাঘুরির ইচ্ছা, তার ওয়ান অফ দ্য রিজন এই গ্রেট ওয়াল। আমি ছোটোবেলায় আমার মনে আছে এই গ্রেট ওয়ালের একটা কাহিনী হলো, আমার আম্মু আমি আসলে দেখতেছিলাম একটা আন্টির বাসায় গিয়ে ছবি দেখতেছিলাম যে আঙ্কেল ওদেরকে নিয়ে গেছে, মানে ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছে গ্রেট ওয়ালে। তো আন্টি বলতেছিল যে মাশাআল্লাহ তোমার আঙ্কেল আমাকে অনেক ঘুরাইছেন। তো তখন আমার মায়ের মুখটা অনেক ছোট হয়ে গেছিলো, যে আমারও খুব মন খারাপ হয়ে গেছিলো যে আম্মুর জন্য, যে আমাদের বাবা কেন আমাদেরকে কখনো ঘোরায় নাই বা দেশের বাইরে কোথাও নিয়ে যায়নি। ওখান থেকে আমার মনে হয়েছে কোনো জামাইয়ের উপর ভরসা করা যাবে না রে ভাই, নিজের ঘোরা নিজের ঘুরতে হবে, নিজের টাকা নিজের ইনকাম করতে হবে, নিজের পৃথিবী নিজেকে দেখতে হবে, নিজের পৃথিবী নিজেকে বানাতে হবে। তো এখানে এই যে এই শাটেল বাস করে আমাদের কেবল কারের ওখানে নিয়ে যাওয়া হয়। কেবল কারে তেমন ভিড় ছিল না, কেবল কারে উঠে পড়ি। কেবল কারে উঠতে আপনাকে অবশ্যই যেখান থেকে আপনি বুকিং করেছেন সেটার পাসপোর্ট নাম্বারটা অবশ্যই লাগবে এবং পাসপোর্ট নাম্বারটা মিলতেই হবে। আপনি যেখানেই যাবেন অবশ্যই পাসপোর্ট নিয়ে যাবেন। পাসপোর্ট ছাড়া আপনি কোথাও এন্ট্রি করতে পারবেন না। চায়নাতে পাসপোর্ট ছাড়া আপনি কোথাও এন্ট্রি করতে পারবেন না। তো এই কেবল কার দিয়ে উপরে উঠে যাই। উপরে উঠে কিছুই দেখতে পারি না তেমন। অ্যান্ড আমি যাদের কাছ থেকে আজ পর্যন্ত শুনেছি, আমার ফ্রেন্ডরা গিয়েছে, তারা বলেছে আসলে তেমন কিছু দেখারও নেই, কিন্তু তাও তো একটা মন খারাপের ব্যাপার চলেই আসে যে এত বৃষ্টি ছিল। কিন্তু এখানে একটা পজিটিভ ব্যাপার ছিল, সেটা হচ্ছে অনেক বেশি গ্রিন ছিল। হ্যাঁ, বৃষ্টির জন্য আছে না সব কিছু পরিষ্কার হয়ে যায়, সেরকম একটা ব্যাপার ছিল। সো আমার ছবিগুলো আবার অনেক সুন্দর এসেছে এখানে বিকজ অফ এই বৃষ্টি। আর আমাদের যে ফ্রেন্ডরা গিয়েছে এখানে এসে ভালো লাগতেছে যে আমি একা মারাটা খাই নাই, আমার সাথে অনেকেই আসছে যারা কিছুই দেখতে পারতেছে না। যাক, তাও গ্রেট ওয়ালে আসতে পারছি, দেখতে পারতেছি গ্রেট ওয়াল, বাট আসলে কিছু দেখা যাচ্ছে না। এত বড় ওয়াল, এত কিছু আছে এখানে দেখার, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, নাথিং। এখানে আপনারা আপনাদের উইশ লিখতে পারবেন। এটা মনে হয় 15 নম্বর, কিন্তু এখানে আপনারা আপনাদের উইশ লিখতে পারবেন, সবাই লিখে যায়। নাইস। এখানে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গ্রিন চারপাশে, এর মাঝখান দিয়ে এই গ্রেট ওয়ালটা চলে গেছে কিন্তু, এবং এই জিনিসটা অনেক বেশি সুন্দর ছিল। এটা হয়তো এই বৃষ্টির জন্য বা এই সিজনের জন্য এরকম হতে পারে, এবং এর জন্য ছবিগুলো আসলে খুব সুন্দর আসছে। এরকম গ্রেট ওয়াল আবার সবাই দেখতে পারে না। এটা হচ্ছে গ্রেট ওয়ালের ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে সৈন্যরা দেখতো কোনো শত্রু চলে আসলে কেমন, মানে কীভাবে কী করবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি 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 এমন ওয়েদার হয়, শত্রু কিভাবে দেখবে? আমি তো গাছের এইটুকু গাছ ছাড়া কিছুই দেখতেছি না, শত্রু কোথা থেকে দেখবে রে ভাই?
আমি যদি ওদের শত্রু হইতাম আমি ঠিক এই টাইমেই অ্যাটাক করতাম। যাই হোক, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের এই যে অনেকগুলা জোন আছে যেখান থেকে দেখা যায় সবাই এখানে এসে আসলে বৃষ্টি থেকে প্রোটেকশন নিচ্ছে। তো আমরা এখানে মিটিং পয়েন্টে আসছি। মিটিং পয়েন্টে আমাদের গাইড এখন আমাদেরকে সামার প্যালেসে নিয়ে যাবে। আমি ভেরি থ্যাঙ্কফুল যে নিজের প্রতি যে আমি আসলে একদিনে একটা ট্যুর দিতে চাইনি। অনেকে এখানে আসছে শুধু গ্রেট ওয়াল দেখার জন্য, বাট আমি ভাবলাম যে শুধু গ্রেট ওয়াল কেন দেখবো, আর এরকম আমার কাছে মনে হচ্ছিল যে বৃষ্টি হইতে পারে। আমি লাস্ট মোমেন্টে আমার গ্রেট ওয়ালের টিকিট ক্যান্সেল করে এই বৃষ্টির জন্যই আমি আসলে 2টা টিকিট অ্যাড করছি সামার প্যালেসেরও। আসলে ছুটি পাওয়া যায় না, ছুটি পেলে দেখা যায় যে আসার সময় হয় না। সব কিছু মিলিয়ে যেহেতু আসা হয়েছে, আই থিঙ্ক সব দেখে যাওয়া ভালো যতটুকু সম্ভব। ওয়েদার তো আসলে সবসময় এক হবে না, এটাই স্বাভাবিক। তো দেখা যাক। আর এখানে আসলে আপনার ফোন খুবই ইম্পর্ট্যান্ট আপনার জন্য। আপনার ফোন আপনাকে রাখতেই হবে সাথে। আপনার আমার এখানে যেমন ফোনের চার্জ শেষ, আইফোন তো বাজে ফোন, তো যেহেতু ফোনের চার্জ শেষ আমি চার্জ দিতে পারতেছিলাম না। এখানে সকেট নাই, সব জায়গায় সকেট থাকে না। তো এখানে পোর্টেবল চার্জার পাওয়া যায়, পোর্টেবল চার্জার। ওটা 0.08 ইউয়ান পার মিনিট আপনাকে পে করা লাগবে। 1 ঘন্টায় মনে হয় 80 টাকার মতো লাগবে বা 90 টাকার মতো সামথিং লাগবে যদি আপনি পাওয়ার ব্যাংক না নিয়ে আসেন। আমি পাওয়ার ব্যাংক আনছিলাম, আমার পাওয়ার ব্যাংকটা এয়ারপোর্টে রেখে দিয়েছে উইদাউট এনি রিজন। আমি ওনাদেরকে বুঝাইছি অনেকবার যে এই পাওয়ার ব্যাংকটা চায়নাতে নেওয়ার মতোই। আমি তো অত বোকা না যে এর আগেও আমি চায়নাতে ট্রানজিটের জন্য আসছিলাম, তখন তারা আমার সেম পাওয়ার ব্যাংকটা দেখছে, বহুবার দেখছে। বহুবার দেখার পর, বিকজ আমি 2বার ট্রানজিট নিয়েছি কোরিয়াতে যাওয়ার টাইমে, তখন তারা আমার পাওয়ার ব্যাংকটা চেক করছে এবং তারা বলছে ওকে পাওয়ার ব্যাংকটা ঠিক আছে। এইবার যখন আমি চায়নাতে নামি তখনও আমার পাওয়ার ব্যাংক চেক করছে যে হ্যাঁ পাওয়ার ব্যাংক ঠিক আছে। কিন্তু যখন আমি ইসে থেকে কোত্থেকে আসলাম, কুনমিং থেকে যখন আমি বেইজিংয়ে আসি, তখন আমার পাওয়ার ব্যাংক আটকে দিয়েছে। আমি বলি হোয়াট দ্য, আমি ওদেরকে দেখাচ্ছি এখানে CCC আছে, তবুও আমার পাওয়ার ব্যাংকটা আটকে দিয়েছে। মানে টাইম খারাপ গেলে যা হয়। তো এর জন্য যেহেতু পাওয়ার ব্যাংক ছাড়া আসলে চায়নাতে আসা উচিতই না, সেখানে আমি পাওয়ার ব্যাংক আমারটা রেখে দিচ্ছি। এখন আমি একটু বিপদে পড়ে গেছি। কিন্তু যাই হোক, এখানে আমার এই অ্যাপটা চলতেছিল না দেখে আমাকে আমার গাইড বললো, সাজেস্ট করলে এখানে এসে চার্জ দেওয়ার জন্য। সো আমি এখানে বসে আছি, আমার ফোনটা একটু চার্জ হওয়া লাগবে সারাদিনের জন্য আসলে। সো এই তো, এখন আমরা ওয়েট করে এরপর আমরা সামার প্যালেসের উদ্দেশ্যে রওনা দিব। তো এখানে আমরা বেশিক্ষণ দেরি করি না, এরপরে চলে যাই সামার প্যালেসে। সামার প্যালেস আমি কখনোই ভাবিনি যে আমি এত মজা পাবো, বিকজ আমাদের গাইড আমাদেরকে এত সুন্দর করে সামার প্যালেসের বর্ণনা দিয়েছেন যে আমাদেরকে আসলে চিন্তা করতে বাধ্য করা হয়েছে যে চীনের ইতিহাসটা আসলে একটু হলেও জানা লাগবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যাওয়ার পর দিয়ে শেষ মুহূর্তে আমাদেরকে একটা ফ্রিজ ম্যাগনেট দেওয়া হয় গ্রেট ওয়ালের। সো এই যে সামার প্যালেসের ওয়েতে আমরা যাচ্ছি, এখানে আমাদের ঢোকার এন্ট্রি ফ্রি ছিল, যেহেতু আমরা আগে থেকে ক্লুব থেকে কেটে নিয়ে আসছিলাম। আর এবং আমাকে যে বোট রাইড, সেই বোট রাইডের জন্য 100 RMB দেওয়া লেগেছে এক্সট্রা। এটা আপনি চাইলে স্কিপও করতে পারেন, আমি বোট রাইডটা করবো ভেবেছিলাম দেখে আমি দিয়েছি। তো আমি কিছু এই সামার প্যালেস নিয়ে কাহিনী আমার মনে আছে, তো আমি একটু সেগুলো বলি, খুবই ইন্টারেস্টিং, মনোযোগ দিয়ে শোনেন। চীনের ড্রাগন কুইনের গল্প। ভাবেন এরকম একটা প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছেন, সেখানে একসময় বাস করত চীনের অন্যতম ক্ষমতাধর নারী। তাকে মানুষ ভালোবেসে নয়, বরং ভয় পেয়ে বলতো ড্রাগন লেডি বা ড্রাগন কুইন। আসলে কিন্তু তিনি সম্রাজ্ঞী ছিলেন না, কিন্তু পুরো সাম্রাজ্য পরিচালনা করতেন প্রায় শতাব্দী ধরে। এমনকি চীনের সম্রাটরাও তাকে অনেক সময় তার অনুমতি ছাড়া বড় কোনো সিদ্ধান্ত তিনি নিতেন না। সবচেয়ে মজার বিষয় হলো, তিনি যে প্রাসাদটি সবচেয়ে বেশি ভালোবাসতেন সেটি আজকে এই বিখ্যাত সামার প্যালেস।
কথিত আছে সকালে ঘুম থেকে উঠেই তিনি কুনমিং লেকের দিকে তাকিয়ে চা খেতেন। তিনি বিশ্বাস করতেন শান্ত পানির দিকে তাকালে মন পরিষ্কার হয় এবং ভালো সিদ্ধান্ত নেওয়া যায়। কিন্তু এই সুন্দর প্রাসাদের সঙ্গে জড়িয়ে আছে অনেক বিতর্ক। যেমন এর বিতর্কের মধ্যে একটি হলো মার্সিডিজ বেঞ্জ। জার্মান প্রথম ড্রাগন কুইনকে দুটো উপহার দিয়েছিল যা চীনে সর্বপ্রথম এসেছিল। তার মধ্যে একটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ গাড়ি এবং আরেকটি হচ্ছে গ্লাস, যেটি কুইন তার মার্বেল বোটের মধ্যে লাগিয়েছিলেন সেই গ্লাসটা। তো এই মার্সিডিজ বেঞ্জ গাড়ি নিয়ে কথিত আছে যে চীনের রাজপ্রাসাদে পৌঁছানোর প্রথম দিকের মোটরগুলোর এটি একটি। কিন্তু সমস্যা হলো তখন রাজপরিবারের নিয়ম অনুযায়ী সম্রাটের চেয়ে কেউ উঁচুতে বসতে পারে না। কিন্তু এই যে দেখছেন মার্সিডিজ বেঞ্জ গাড়িটি, সেখানে কিন্তু যে ড্রাইভার সে কিন্তু সম্রাটের চেয়ে উঁচুতে বসতে হবে গাড়ি চালাতে হলে। অথচ কেননা গাড়ির চালককে সামনে বসতে হবে, এটা ড্রাগন কুইন কখনোই মেনে নেয় নেই যে তার থেকেও উপরে কেউ বসবে। এর জন্য কেন এরকম সিস্টেম করা হলো, এর জন্য সেই ড্রাইভারকে শাস্তি দেওয়া হয়েছিল। সে নিচু হয়ে মুখ দিয়ে গাড়ি চালাবে এবং সেটার একটি ছবিও পরবর্তীতে আমাদেরকে দেখানো হয় যে কতটা বিধ্বংসী মহিলা ছিলেন। তো আমার এই টাইমে আসলে আমাদের এক বিধ্বংসী মহিলা যে কিনা 17 বছর আমাদেরকে শাসন করেছে, সেই মহিলার কথা মনে পড়ে যাচ্ছিল। তো এই যে সেই ছবি যেখানে চালকের মুখ নামিয়ে তাকে গাড়ি চালাতে বাধ্য করা হয়েছে, যদিও চালক বলেছিল সে পারবে না, কিন্তু তাও তাকে পরবর্তীতে মনে হয় সেই চালককে মেরেও ফেলা হয়েছে যতটুকু, যেহেতু সে চালাতে পারবে না বলেছিল। এই দেখেন নিচু হয়ে তাকে মুখ দিয়ে গাড়ির স্টিয়ারিং ধরিয়ে রেখে তারপরে ছবি তোলা হয়েছে। পিছনে কিন্তু ড্রাগন কুইন বসা। এছাড়াও তার একটি মজার গল্প শুনেছি যে তার উত্তরসূরি হবে, মানে সে ওই সময় তো তিনি রানী ছিলেন, 47 বছর তিনি রাজত্ব করেছেন, কিন্তু তিনি কিন্তু রাজা ছিলেন না। রাজা ছিল, রাজার জন্য অ্যাপ্লাই মানে যে পরবর্তী যোগ্য ছিল তার ছেলে ছিল, কিন্তু তার ছেলে অসুস্থ হওয়ার জন্য বা এমন কিছু হয়েছিল যার জন্য তার নিজ বা ভাতিজা বা তাকে উত্তরসূরি হিসেবে কিন্তু তিনি আছে না গ্রো করছিলেন। কিন্তু এখানে কি হয়, তার ভাতিজা বা দত্তক উত্তরসূরি বড় হওয়ার পর নিজের মতো করে দেশ চালাতে চেয়েছিলেন। তিনি আধুনিক শিক্ষা, সেনাবাহিনী ও সরকারের বড় ধরনের সংস্কার শুরু করতে চেয়েছিলেন। কিন্তু তখন ড্রাগন কুইন দেখতে পারেন যে এরকম করলে বা এভাবে যদি শাসন করে তাহলে কিন্তু কি হবে, তার হাত থেকে ক্ষমতা আস্তে আস্তে তার ভাতিজা পুরোটা কেড়ে নেবে। সে শুধু চেয়েছিল নামমাত্র রাজা হবে তার ভাতিজা। এরপরে তিনি কি করেন, তিনি জানতে পারেন যে তার ভাতিজার 3000 বউয়ের মধ্যে, মানে ডিসক্লেইমার, তার ভাতিজার 3000 বউ ছিল, 3000 বউয়ের মধ্যে একজন রানী ছিলেন যিনি কিনা অনেক বেশি বুদ্ধিমত্তা সম্পন্ন ছিলেন এবং পড়াশোনা জানা মেয়ে ছিলেন। তিনি সেই রাজাকে অনেক বেশি ভালো বুদ্ধি দিতেন এবং কিভাবে দেশ পরিচালনা করা উচিত, কিভাবে করলে চায়নার ভালো হবে এবং কিভাবে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে, সেই বুদ্ধিগুলো সেই নারী দিতেন বা সেই রানী দিতেন। এটি জানতে পারার পর ড্রাগন কুইন কি করেন, ড্রাগন কুইন তার ভাতিজাকে আটকে ফেলেন এবং আটকে 4 দেয়ালের মধ্যে বন্দি করে ফেলেন। এবং আমরা সেই 4 দেওয়াল দেখেছি যে একদমই 4 দেওয়াল, এর মধ্যে দিয়ে কেউ ঢুকতেও পারবে না, বের হতে পারবে না, এইরকম। এবং যে রানী ছিলেন, যে তাকে ভালো বুদ্ধি দিতেন, শুধুমাত্র তিনি তাকে ভালোভাবে পরিচালনা করতেন, সেজন্য তাকে কুয়াতে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সেই দেওয়াল, এই দেওয়ালের একটা অংশ রেখে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই স্কোয়ার জায়গাটা, এই স্কোয়ার জায়গাটার চারপাশে 4 বছরের বেশি সময় নাকি
সেই রাজা বন্দী ছিলেন। আপনি ভাবতে পারেন একটা দেশের রাজাই বন্দী এবং সেখানে পরিচালনা করছে এই ড্রাগন কুইন। অসম্ভব, মানে কি স্টোরি না, পুরো বাংলাদেশের মতো 17 বছর এরকম এক ড্রাগন কুইন আমাদেরকে পরিচালনা করে গেছেন। তো এছাড়া আমাদের গাইড আমাদেরকে সুন্দর করে বুঝাচ্ছিলেন যে কিভাবে সেই সময় দিন যাপন করতেন এবং শুধুমাত্র এই 4 দেয়ালের মধ্যে তাকে বন্দি থাকতে হয়েছিল। দিনে হয়তো একজন স্ত্রী তার সাথে দেখা করতে আসতে পারতেন, এমনকি পরবর্তীতে সেটাও নাকি সেই রাজা বন্ধ করে, সেই রানী ড্রাগন কুইন বন্ধ করে দেয় যাতে আসতে না পারে। 1900 সালে বিদেশি সেনারা বেইজিং এর দিকে এগিয়ে আসছিল। ঠিক তখনই কথিত আছে ড্রাগন লেডি আদেশ দেন কনসোর্ট জেনকে একটি কূপে ফেলে হত্যা করতে। আজও ফরবিডেন সিটিতে সেই কূপ পর্যটকদের দেখানো হয়। এটাকে জেনফেই ওয়েল নামে পরিচিত। আমি ফরবিডেন সিটিতে যাইনি, তাই আমি সেই কূপটা আসলে দেখতে পারিনি। অনেকে একটি চীনের সবচেয়ে ভৌতিক ঐতিহাসিক স্থানগুলোর একটি বলে মনে করেন। এই যে এই দরজার জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে একটি দরজা ছিল যেটা দিয়ে কনকুবাই বা বলতে পারেন রানীরা বা মেয়েরা রাজার সাথে দেখা করতে আসতে পারতেন। পরবর্তীতে রানী বা ড্রাগন কুইন ভাবেন যে এইরকম যদি কোনো মেয়ে চলে আসে যে কিনা রাজাকে ভালো বুদ্ধি দিবে, ভালো উপদেশ দিবে বা তার আগের বউটার মতো ভালো হবে, তাহলে কিন্তু আবার তার কাছ থেকে দেশ কেড়ে নেওয়া হবে। তাই সে এই পুরো জায়গাটা এরকম সিল করে দিয়েছিলেন যাতে কেউই রাজার সাথে দেখা করতে না পারে। এরপর আসেন এখানে একটা ওনার সবচাইতে ফেমাস যেটা হচ্ছে মার্বেল বোট। মার্বেল বোটের আগে একটা কাহিনী বলি, এখানে আমার দেখে মনে পড়লো। সেটা হচ্ছে ড্রাগন কুইনকে কিন্তু চায়নার মানুষরা অনেক বেশি অপছন্দ করেন। এর একটা কারণ হচ্ছে উনি এত বেশি টাকা অপচয় করেছিলেন, এত বেশি বিলাসী জীবন যাপন করেছিলেন যে তার বিলাসী জীবন যাপনের জন্য যখন পরবর্তীতে ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, চায়নার কিন্তু বেশি টাকা ছিল না অস্ত্র বা সরঞ্জাম মাদি কেনার জন্য। মানে চিন্তা করতে পারেন কি অবস্থা। এবং এমন কথিত আছে যে তার একবেলা খাবারের জন্য নাকি 50,000 RMB নষ্ট হতো একবেলা খাবারের জন্য। মানে তিনি পুরোটা খেতেনও না, তাও নষ্ট হতো। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি লং করিডোর বলা হয়। এটা হচ্ছে বিশ্বের অন্যতম দীর্ঘ আঁকা করিডোর, মানে হাতে আঁকা করিডোর। এখানে 14,000-এর বেশি চিত্রকর্ম রয়েছে এবং বলা হয় ড্রাগন লেডি রোদে হাঁটতে পছন্দ করতেন না, তাই তার জন্য ছায়াযুক্ত এই দীর্ঘ করিডোর তৈরি করা হয়। এবং আরেকটি লোককথা পরিচিত আছে, রাতে কুনমিং এই যে লেকে কুয়াশার মধ্যে নাকি এখনো রাজকীয় পোশাকে তাকে দেখা যায়, মানে ড্রাগন কুইনের ছায়া দেখা যায়। আমি শিওর এটা আসলে ঠিক কথা না, কিন্তু দেখা তো যেতেও পারে। সো এই সেই লং করিডোর, এটা সেই ড্রাগন কুইনের আমলে একবার পেইন্ট করা হয়েছিল এবং পরবর্তীতে যখন চীনে অলিম্পিক হলো তার আগ দিয়ে এই করিডোরটা পেইন্ট করা হয় এবং 1 বছর ধরেও নাকি এই পেইন্টিং শেষ করা যায়নি। এটা একটা ইনকমপ্লিট পেইন্টিং রয়ে গেছে এই লং করিডোরের, বিকজ এই তাহলে চিন্তা করতে পারেন যে কত বেশি আঁকা ছিল এর মাঝে যে এটা শেষ করা যায়নি। এরপরে এখানে আর বেশি গল্প আমার তেমন মনে নাই, যেটুক ছিল মানে এইটুকুই। কিন্তু 1908 সালে যখন তার মৃত্যু হয়, মানে ড্রাগন কুইন, আশ্চর্যের বিষয় তার মৃত্যুর ঠিক একদিন আগেই মারা যান সম্রাট গুয়াংশু। এই ঘটনাকে ঘিরে আজও নানা রহস্য ও ষড়যন্ত্রের গল্প প্রচলিত আছে। স্বাভাবিক, মরার আগে হয়তো চেয়েছে যে মেরে ফেলার জন্য। তো এখানে একটা টেম্পল বা প্যালেসের মতো আছে। এই প্যালেসে ঢুকতে হলে আপনাকে 10 ইউয়ান দিয়ে তারপরে এই প্যালেসের গেটে ঢুকতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে টিকিট কাটি। এখানে আসলে অ্যাজ ইউজুয়াল আপনাকে অবশ্যই আপনার পাসপোর্ট নিয়ে যেতে হবে।
景点票，景点票。 সো আমি প্যালেসে যাচ্ছি। এটা হচ্ছে টিকিট, 10 ইউয়ান লাগলো। এত দূর আসলাম, এটা যদি না যাই কেমন লাগবে? ঘুরতে গেলে আপনি কিছু বন্ধু পাবেন যারা সব কিছু ঘুরতে চাইবে। আছে না যে কিছু বন্ধু আছে যারা বসেই থাকবে, রুম থেকে বের হবে না। কিছু বন্ধু আছে খালি খাওয়া খুঁজবে। কিছু বন্ধু আছে যে না, সব জায়গায় ঘুরতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। তো আমি হচ্ছি সেই বন্ধুটা যে কিনা কোথাও যাবে এবং সেই জায়গার কোনো আনাচে কানাচে না ঘুরে চলে আসবে, ওই জায়গাটা না দেখে আসবে, এরকম আমি করতে পারি না। তো এই যে এই প্যালেসটা, এটা কিন্তু অনেক উঁচা একটা প্যালেস ছিল, 4 তলার মতো। এবং এখানে ড্রাগন কুইনের ব্যবহৃত জিনিসপত্র এখানে খুব সুন্দর দেখা যাচ্ছিল, গ্লাস দিয়ে যে ঢেকে রাখা হয়েছিল। ওনার যে খাটটা দেখা যাচ্ছিল, বা প্রাসাদের যে জিনিসপত্র এখনও খুব সুন্দর করে সেই জিনিসগুলো রেখে দেওয়া আছে, সেগুলো দেখা যাচ্ছিল। তো আমি প্যালেসে ঢুকি, আমাদের গাইড আমাদেরকে 20 মিনিটস টাইম দেয়। এবং অবশ্যই বলতে হবে টাইমের ব্যাপারে কিন্তু ওরা খুবই স্ট্রিক্ট। আমি ওখানে সবচাইতে লাস্টে যাচ্ছিলাম, আমার জন্য একটু ওয়েট করা লাগতেছিল। তাও যে আমার জন্য ওয়েট করা লাগতেছিল 5 মিনিটসও না, তার থেকেও কম, 2-3 মিনিট। তাতেই ওরা, আমি দেখছি যে একটু বিরক্ত হচ্ছিল আমার প্রতি। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন টাইমলি যেতে। এইখানে উপরে উঠলে লাভটা কি, আপনি উপর থেকে সম্পূর্ণ যে লেকটা দেখতে পারবেন, সম্পূর্ণ প্যালেসটা দেখতে পারবেন, প্যালেসের অংশগুলো দেখতে পারবেন। এবং ভিতরে যে জিনিসপত্র আছে আপনি চাইলে ট্রান্সলেট করে পড়তে পারবেন যে এখানে কি বোঝানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনি ভাবতেছেন যে কম হাঁটা, এটা মোটেও কম হাঁটা না। অনেকগুলো সিঁড়ি উঠতে হয়েছে এখানে, এবং আমি অনেক হাঁপিয়ে যাচ্ছিলাম। কিন্তু যত উপরে উঠতেছিলাম ভিউ তত সুন্দর হচ্ছিল, এবং জায়গাটা আমার কাছে পরিষ্কার হচ্ছিল। এতদিন আসার আগে তো আমি ম্যাপে দেখছিলাম, এখন আমার কাছে আরও পরিষ্কার হচ্ছিল যে এই জায়গাটা আছে। এবং ড্রাগন কুইন এইভাবে সকালে উঠেই এই লেকটার দিকে তাকিয়ে শান্ত হতেন। তো এটা হচ্ছে সেই মেইন মন্দিরটা, এবং মন্দিরের তাদের প্রতিমা রাখা আছে। এবং এখানে ড্রাগন কুইন আসতেন নাকি পূজা করতে, বা তাদের যেটাকে বলে প্রার্থনা করতে তাদের। এবং এখান থেকেও অনেক সুন্দর ভিউ আমি দেখেছি। এই জায়গাটা রিনোভেট করছে, বা হয়তো জায়গাটা একটু ভঙ্গুর হয়ে গেছে। সো ওরা আসলে এটাকে আবার রিনোভেট করছিল। সব জায়গায় এর জন্য যেতে পারছিলাম না, কিন্তু আমি 20 মিনিটসের মধ্যে যতটুকু সময় পেয়েছি আমি সম্পূর্ণ ইউটিলাইজ করেছি, এবং প্রত্যেকটা জায়গা আমি ঘুরেছি। উপরে উঠেও যতটুকু ঘোরা সম্ভব আমি প্রত্যেকটা জায়গা ঘোরার চেষ্টা করেছি। ছবি তুলতে পারছিলাম না, বিকজ কেউ আমার সাথে ছিল না, স্বাভাবিক। কিন্তু ঘোরার জন্য এটাও একটা সুন্দর জায়গা আমি বলবো। এই সেই জনপ্রিয় মার্বেল বোট দেখতে পাচ্ছেন যে গ্লাসগুলো লাগানো, সেই কবে এই গ্লাস এসেছে জার্মানি থেকে উপহার হিসেবে ড্রাগন কুইনের জন্য। এই সেই বিখ্যাত মার্বেল বোট, যেটা প্রাসাদের লোকের মানে ধারে একটি পাথরের নৌকা রয়েছে, এই সেই নৌকা। এবং কিংবদন্তি বলে যে দেশের নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য যে অর্থ বরাদ্দ ছিল,
তার একটি বড় অংশ নাকি এই বিলাসবহুল নৌকা ও প্রাসাদের সংস্কারে ব্যয় করা হয়েছে। ইতিহাসের মধ্যে এই নিয়ে বিতর্ক আছে, তবে এই গল্প এতটাই বিখ্যাত যে হাজার হাজার পর্যটক এই নৌকার সামনে দাঁড়িয়ে এই কাহিনী অনেক শোনে। এই যে এরপর দেখতে পাচ্ছেন একটু ড্রাগন কুইন যেভাবে এই লেকে ঘুরে বেড়াতো সেই ফিলটা নেওয়ার জন্য আমরা উঠে পড়েছি। এবং এখানে ওঠার পরে আমরা আরেকটি বোট দেখতে পাই। এখানে নাকি দুটি বোট ছিল, একটি এই মার্বেল বোটটা যেটা আমি কেবল দেখালাম, আরেকটি বোট হচ্ছে এই বোটটি যেটি এখন আপনারা দেখছেন। এই যে পাশে ছোট একটি বোট যেটাতে মরিচা ধরে গেছে, এই যে বাম পাশের বোটটি, এটি আপনি চিন্তা করেন তো বাংলাদেশে সর্বপ্রথম কি হতো, বাংলাদেশের প্রথমে এটাকে ভাঙাড়ির দোকানে দিয়ে দিত। এরকম করে সংস্কার করে বা সুন্দর করে রাখার চিন্তা ভাবনাও তারা করতো না। ডান পাশের বোটটা না, বাম পাশের বোটটা হচ্ছে এর আগে ব্যবহার করা হতো। বোট থেকে নেমে দেখলাম যে একটা দোকানে একটা রোবট কথা বলছে। 您是想问得几多血矿？能再说清楚些吗？我认真听。 এখান থেকে রাতের বেলা
আমি আবার একটু ঘোরাঘুরি করি আশেপাশের এরিয়াতে, আবার পিকিং ডাক খাওয়ার জন্য ঘুরি। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি আসলে বেইজিংয়ে পিকিং ডাক খেতে পারিনি। পরবর্তীতে আমি চংচিংয়ে গিয়ে সেই পিকিং ডাক খেয়েছি, কিন্তু বেজিং আমি পারিনি। অনেক জায়গায় ঘুরেছি, অনেক রিভিউ দেখে ঘুরেছি, কিন্তু পারিনি। তো এই ছিল আমার 2 দিন বেজিং ট্যুরের কাহিনী। এরপর কালকে সকালে আমাকে যেতে হবে শিয়ানের উদ্দেশ্যে, এবং সেই ব্লগও ইনশাল্লাহ আমি দেব। এবার আসলে দেওয়ার চেষ্টা করব সবগুলো ব্লগ। টাটা।